24 নামে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। এবার সুপ্রিম কোর্টের তোপ কেন্দ্রকে নোট বাতিল নিয়ে। সুপ্রিম কোর্টে কার্যত প্রশ্নের মুখে আজ পড়েছে কেন্দ্র। কোন উদ্দেশ্যে নোট বাতিল করা হলো সেই প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। টাকা তোলা ঊর্ধ্বসীমা কেন 24,000 বেঁধে দেওয়া হলো, ঠিক কবে এই নীতি গ্রহণ করা হয়েছিল, এরকমই মোট 9টি প্রশ্ন কেন্দ্রের কাছে রাখা হয়েছে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কেন্দ্রের মোটামুটি যা বক্তব্য সেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট নট সিটিং অ্যারাউন্ড, প্রবলেম উইল বি ওভার ইন 10 to 15 ডেজ। কেন্দ্রের পক্ষে ঠিক যুক্তি কি ছিল আজ? দেখো, কার্যত তোপের মুখে কেন্দ্রকে পড়তে হয় এবং এর আগেও দেখেছি আমরা যে নোট বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের কাছে, এবং আজ এই মামলা চলাকালীন 9টি প্রশ্ন সুপ্রিম কোর্টে রাখা হয় কেন্দ্রীয় সরকারের জন্য। সেখানে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করে তার মধ্যে অন্যতম হয়েছে যে এই যে 24,000 টাকার যে ঊর্ধ্বসীমা দেওয়া হয়েছে এটা ঠিক কেন দেওয়া হয়েছে, পাশাপাশি সমবায় ব্যাংকে লেনদেন এখনো পর্যন্ত কেন করা হচ্ছে না, এবং কোন উদ্দেশ্যে নোট বাতিল হলো সে প্রশ্ন রাখা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। শীর্ষ আদালতের একটা আশঙ্কাও ছিল যে কোনো গোপনীয়তা কি বজায় রাখা হয়েছিল, গোটা বিষয়টি যেভাবে চলেছে তাতে কি আদৌ গোপনীয়তা রয়েছে, এই প্রশ্নও রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে উত্তরগুলি দেওয়া হয়েছে তার মধ্যে এই গোপনীয়তা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানিয়েছেন যে যেহেতু এতটা মানুষের কষ্ট হচ্ছে তার কারণ গোপনীয়তা বজায় রাখতে তারা যে নতুন নোটগুলো ছাপাচ্ছিলেন সেটি এই নোট ব্যান ইস্যুর পরবর্তী সময় হয়েছে। এই বিষয়টি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইনজীবী আশ্বস্ত করেছেন যে 10 থেকে 15 দিনের মধ্যে সাধারণ মানুষ যে সমস্যাটা ভোগান্তিটা হচ্ছে সেই 10 থেকে 15 দিনের মধ্যেই এই বিষয়টি সমস্যার সমাধান করা সম্ভব হবে, এমনটাই আশ্বাস জানানো হয়েছে। যদিও এই তোপের মুখে সুপ্রিম কোর্টের যে তোপ দাগা হয়েছে তাতে কার্যত বাকরুদ্ধ হয়ে যান কেন্দ্রীয় সরকারের আইনজীবী। আগামী 14ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। এদিকে আজই বিরোধীদের তরফ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যঙ্গাত্মক উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে যখন সারা দেশ নোট বাতিল ইস্যুতে সমস্ত বিরোধীরা যখন এক কাট্টা, সেই সময় অনাস্থা প্রস্তাব আনা হলো। বিরোধী অনাস্থায় ব্যঙ্গাত্মক মুখ্যমন্ত্রী, নোট বাতিলের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে, সেই সময় কেন বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে এলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি কি ছিল? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই সময় অনাস্থা আনা হলো তাই নিয়েও বেশ কিছু প্রশ্ন তুলেছেন, কিন্তু তার আগে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই মাত্র অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং তারপরে যে ভোটাভুটি, বিরোধীরা যে ভোটাভুটি চেয়েছিল সেই ভোটাভুটিও শেষ হয়ে গেছে। ভোটে কিন্তু দেখা গেছে যে 190 জন বিধায়ক, 91 জন বিধায়ক তারা সরকারের পক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ অনাস্থার বিরুদ্ধে ভোট দিয়েছেন, এবং 50 জন অর্থাৎ বাম এবং কংগ্রেস মিলে তাদের পক্ষে ভোট পড়েছে 50টা। ফলে অনাস্থা ভোটে প্রত্যাশিতভাবেই কিন্তু সরকারের পক্ষ তারা জয়ী হয়েছেন। দ্বিতীয়ত আজকে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী আজকে মাত্র 10 মিনিট বক্তব্য রাখেন, যদিও তার সময়সীমা ধার্য হয়েছিল 30 মিনিটের মতন, এবং মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কিন্তু রীতিমতন আক্রমণাত্মক ছিলেন। তিনি বারবার এই প্রশ্ন তোলার চেষ্টা করেছেন যে মাত্র 6 মাস হয়েছে বিধানসভা চলছে, সরকার নতুন সরকার এসেছে, এই সময় গোটা দেশ জুড়ে একটা আন্দোলন তৈরি হয়েছে, যে আন্দোলনে কংগ্রেস বামেরা তারা একসঙ্গে পার্লামেন্টে নোট ইস্যুতে লড়াই করছে সরকারের বিরুদ্ধে। এবং তার বক্তব্য যে অনাস্থা সরকারের বিরুদ্ধে যে কেউ আনতেই পারে, কিন্তু কেন এই সময়টাকে অনাস্থার জন্য বেছে নেওয়া হলো, কেন পরবর্তী সেশনে অনাস্থা আনা যেত যখন গোটা দেশ জুড়ে একসঙ্গে তারা লড়াই করছেন, তখন কেন এই অনাস্থা এনে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে উঠছিল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কাদের স্বার্থে, কিসের জন্য, এই প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রী বারবার তুলেছেন। একই সঙ্গে তিনি যখন বলেন যে তিনি বামপন্থীদের সঙ্গে নিজে কথা বলেছেন, তিনি কংগ্রেসের সঙ্গে কথা বলছেন, তার যারা সাংসদরা আছেন, সেই সময় আমরা দেখি সুজন চক্রবর্তী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেন যে সীতারাম ইয়েচুরিকে মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছিলেন, সীতারাম ইয়েচুরি তাকে ফোন করতে যাননি। এটাও কিন্তু মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি বলেন যে এই লড়াইয়ের জন্য তিনি সীতারাম ইয়েচুরিকে ফোন করেছিলেন ঠিকই, কিন্তু ভবিষ্যতে আর কখনো সিপিএম এর কোনো নেতাকে তিনি ফোন করবেন না।
সর্বভারতীয় ক্ষেত্র তো বটেই, রাজ্য তো বটেই, সর্বভারতীয় ক্ষেত্রেই। এবং তারপরে কিন্তু দেখা যায় মুখ্যমন্ত্রী তার বক্তব্য শেষ করে বসে পড়েন। তার দাবি যে অনাস্থা নিয়ে আলোচনা হচ্ছে সেটা মূল্যহীন। দেশের মানুষ, রাজ্যের মানুষ তাদের পক্ষে আস্থা দেখিয়েছে নির্বাচনে, তাদের এত বেশি নির্বাচনে তারা এত ভোটে জয়যুক্ত হয়েছেন, ফলে এখানে কি অনাস্থা দেখালেন সেটা তারা মোটেই গ্রাহ্য করছেন না। কিন্তু যে বার্তাটা আজকে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু দিলেন বিধানসভায় দাঁড়িয়ে তার বক্তব্যে, তার বক্তব্য হচ্ছে গোটা দেশ জুড়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চলছে, গোটা দেশ জুড়ে এই নোটবন্দি ইস্যুতে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। সেইখানে দাঁড়িয়ে কেন এই অনাস্থা এনে এই লড়াইয়ের একটা ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে, এবং একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে তিনি কিন্তু ভবিষ্যতে আর সিপিএম এর কোনো নেতাকে কোনো আন্দোলনের কারণে ফোন করবেন না। ধন্যবাদ উজ্জ্বল। এদিকে ফের লিফট বিভ্রাট নবান্নে। মুখ্যমন্ত্রী নিজে যে লিফট দিয়ে ওঠানামা করেন সেই লিফটটি বিকল হয়ে গেছে। 1 নম্বর লিফট, কিছুদিন ধরে এই লিফটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। ফের লিফট বিভ্রাট নবান্নে। 1 নম্বর ভিআইপি লিফট খারাপ হয়ে গেছে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুতপা, লিফট কি সারানো হয়েছে? কিছুদিন ধরে এই লিফটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। এই লিফট দিয়ে ওঠানামা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও এই লিফটটি খারাপ হয়ে গেছে। লিফট বিভ্রাট নবান্নে। 1 নম্বর ভিআইপি লিফট খারাপ হয়ে গেছে। এই লিফট দিয়ে ওঠানামা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরে লিফটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। মুখ্যমন্ত্রী নিজে যেহেতু এই লিফট দিয়ে ওঠানামা করেন সেই কারণে অনেকেরই চিন্তার বিষয় ছিল এটি। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুতপা, লিফট কি সারানো হয়েছে? দেখো, দিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে যে ভিআইপি লিফটটা বারবার খারাপ হচ্ছে। এর আগেও চলতি সপ্তাহেও কিন্তু লিফট খারাপ ছিল এবং বন্ধ ছিল। মোট 2টো ভিআইপি লিফট নবান্নে রয়েছে, তার মধ্যে এই যে লিফটটি যেটা খারাপ হচ্ছে এটা দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণভাবে ওঠানামা করেন। কয়েকদিন এই লিফট খারাপ থাকার ফলে মাঝে মাঝেই সারানো হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে। এমনও বেশ কয়েকদিন হয়েছে মুখ্যমন্ত্রীকে তার ঠিক পার্শ্ববর্তী যে লিফট রয়েছে সেই লিফট ব্যবহার করতে হচ্ছে। আজকেও হঠাৎ করে এই ভিআইপি লিফটটি খারাপ হয়ে যায় এবং সেটা সারানোর কাজ চলছে। ধন্যবাদ সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার নজর দেব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির ফুলবাড়ির শিল্প তালুকে থার্মোকল কারখানা আগুন লেগেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি 24 ঘন্টায়। ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। থার্মোকল কারখানা আগুন লাগায় আশঙ্কা ছড়িয়ে পড়েছে, সেই আগুন ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জায়গায়। থার্মোকল কারখানা আগুন লেগেছে। দাহ্য পদার্থ মজুদ ছিল এই কারখানায় বেশি পরিমাণে এবং সেই কারণেই এই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। বৈজু আগরওয়াল আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বৈজু, কি পরিস্থিতি এখন আগুনের? অনুষা, দেখো, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং যেটা আমি তোমাকে জানিয়ে রাখছি যে উত্তর কন্যার ঠিক পাশে ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে, সেখানে এই থার্মোকল ফ্যাক্টরি ছিল এবং এই ফ্যাক্টরিতে দুপুর 1:30 নাগাদ আগুন লাগে এবং প্রথমে যারা স্থানীয় বাসিন্দারা তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপরে যেটা আমরা জানলাম যে 4টা দমকলে ইঞ্জিন চলে আসে এবং তারা আগুন নেভানোর কাজ শুরু করে। তবে অনুষ্ঠ যেটা তোমাকে জানিয়ে রাখি যে ফ্যাক্টরির মধ্যে কিন্তু নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা ছিল এবং প্রায় 3 লক্ষ লিটারের একটা বড় ট্যাঙ্কি ছিল। তার কারণেই আগুনটাকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা গেছে এবং যেটা আমরা জানতে পেরেছি যে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন তারাও কিন্তু তাদের যে 3 লক্ষ লিটারের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক থেকে তারা জল নিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ শুরু করেছে এবং এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ বৈজু। ফের অটো দৌরাত্ম্য শহরে। গত রবিবার রাস্তা পার হওয়ার সময় অল্পের জন্য বেপরোয়া অটো থেকে রক্ষা পান অন্তঃসত্ত্বা দীপালি পাত্র এবং তার 8 বছরের মেয়ে অঞ্জলি। প্রতিবাদ করায় মারধর করা হয় মহিলার স্বামীকেও, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অটো ইউনিয়ন। গড়িয়ার গঙ্গাচোয়ারা 8 বছরের মেয়েকে নিয়ে রবিবার রাস্তা পার হচ্ছিলেন অন্তঃসত্ত্বা দীপালি পাত্র। আচমকাই তাকে ধাক্কা মারে একটি অটো। এমন ভাবে আসছে আমার বাচ্চাটা মানে হয়ে যেত, ধাক্কা লেগে যেত। ঠিক আছে, তাহলে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছে। উল্টোপাল্টা কথা বলতে তখন আমার স্বামী যায়, রুখে দাঁড়ান তার স্বামী। কথা কাটাকাটি শুরু হতেই বলরাম বাবুর ওপর চড়াও হয় অটো চালক। অভিযোগ বিধরক মারধর করা হয় তাকে। রেহাই পাননি দীপালিও। অটো দিয়ে বার হয়ে মারছে। আমি যখন ঠেকাতে যাই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে আমাকে ফেলে দিতে আমাকে সবাই মিলে তুললো ধরে। অনেক মহিলা ছিল তারা তুললেন।
পরিতন ইউনিয়ন অফিসে গিয়ে অভিযুক্ত দুই চালক সঞ্জু হালদার ও মিলন নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপালির স্বামী, কিন্তু এতে হিতের বিপরীত হয়। উল্টে দোষারোপ করে বের করে দেওয়া হয় বলরাম বাবুকে। উল্টে পার্টি অফিস থেকে ঘাত ধাক্কা ধরে বের করে দিল। বের করে দিতে বলে যেখানে ঠাকুর করিস সেখানেও লাঠি মেরে তুলে দেবো। উপায়ন্তর না দেখে সোনারপুর থানায় দুই অটো চালকের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত দম্পতি। দীপালির অভিযোগ মানতে নারাজ অটো ইউনিয়ন। তাদের যুক্তি, কোনো মারধরের ঘটনাই ঘটেনি। সম্পূর্ণ মিথ্যে। তা সত্ত্বেও আমরা ওকে 4 দিনের জন্য সাসপেন্ড করেছি এবং আমাদেরকে নানান রকম ওই বুধবার যেদিন ঘটনাটা ঘটেছে রবিবার দিন, সেই রবিবার সন্ধ্যে থেকে নানান রকম হুমকি, প্রাণে মেলে ফেলার হুমকি অবধি দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি অন্তঃসত্ত্বা দীপালি পাত্র এবং তার পরিবারের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অনিল মুখার্জির সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।